আসসালামু আলাইকুম। আমি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখাবো কম স্পেসে আপনারা কিভাবে সবজি চাষ করতে পারেন। তো আমি এখানে কিছু ফুলকপি চাষ করেছিলাম। তো এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এখন দেখাতে যাচ্ছি। তো এটাকে আসলে ভার্টিক্যাল গার্ডেনিং বলা যায়। তো চলুন শুরু করা যাক। আমরা এখানে কিছু ফুলকপির বীজ নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন বীজগুলো সরিষার মতো দেখতে অনেকটা। তো এখানে মাটিগুলো আমি দেখেন একটু ঝুরঝুরো করে নিয়েছি এবং এই মাটিটা একটু ভেজা ভেজা আছে এবং ভেজা থাকার কারণে আমাকে এখানে বাড়তি কোনো পানি দিতে হবে না। এখন আমি এই বীজগুলো এখানে ছিটিয়ে দিচ্ছি। আমার বীজগুলো এখানে ছিটানো শেষ। এখন আমি পাশের থেকে অল্প কিছু মাটি নিয়ে ঠিক এর উপরটাতে হালকা করে একটা আবরণ দিয়ে দিচ্ছি। এখানে মাটির আবরণ দেওয়া শেষে আমি বীজতলাটা এভাবে ঢেকে দিচ্ছি। তো এতে করে বীজের জার্মিনেশনটাও ভালো হবে, সেই সাথে আকাশের ওয়েদারটাও একটু খারাপ, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। তো এখানে বীজতলাটা নষ্ট হওয়ার একটা পসিবিলিটি থাকে, সেটা থেকে রক্ষা পাবে। ঠিক 2 দিন পরে আমি এই ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন খুব ছোট ছোট চারা গজিয়েছে। এই অবস্থায় সরাসরি রৌদ্রে লাগানো যাবে না, সরাসরি রৌদ্র লাগালে এই গাছগুলো টিকবে না। তো এই চারাগুলো এখন আমাকে ছায়ার মধ্যে রাখতে হবে বা এখানে ছায়া করে দিতে হবে। তো আমি ঠিক 1 সপ্তাহ পরে আপনাদেরকে এখানে দেখাতে নিয়ে আসলাম। তো দেখেন চারাগুলো কিন্তু আগের চেয়ে একটু বড় হয়েছে। এই পর্যায়ে এসে আমি চারাগুলোকে একটু একটু রৌদ্রে দেওয়া শুরু করব। তো এখান থেকে ঠিক 16 থেকে 17 দিন পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন চারাগুলো বেশ বড় বড় হয়েছে। তো এই অবস্থায় চারাগুলো লাগানো উপযুক্ত হয়েছে, কিন্তু এই মুহূর্তে আমার লাগানোর জায়গা রেডি করা হয়নি। তো বেশ অনেকগুলো চারা গজিয়েছে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আসলে আমি একটা চিন্তায় পড়ে গেলাম যে আসলে এতগুলো চারা আমি কিভাবে লাগাবো, কোথায় লাগাবো এতটুকু স্পেসের মধ্যে। তো সাথে সাথে একটা বুদ্ধি মাথায় আসলো। আমি কিছু বোতল নিলাম, 5 লিটার বোতল, পানির বোতল। ঠিক নিয়ে এভাবে পিছন দিকটা কেটে নিলাম। পিছন দিকটা কেটে নেওয়াতে স্পেস বেশি পাওয়া যাবে। সেই সাথে আমি এখানে একটি প্রোটোটাইপ তৈরি করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন ছবিতে যে বাগানটা আসলে দেখতে কেমন হবে। তো দেখলাম যে দেখতে মন্দ লাগছে না। এই অবস্থায় সবগুলো বোতল আমি মাটি এবং জৈব সার মিক্সড করে নিলাম। জৈব সারের পরিমাণটা 25% থেকে 50% করে মাটির সাথে মিক্স করেছি, কারণ এখানে জৈব সার আমার কিনতে হয়নি। আমি মূলত আমার ছাদ বাগানেই জৈব সার তৈরি করে থাকি। তো এখানে আমার বারান্দায় বেশ কিছু কবুতর আছে। এই কবুতরগুলোর বিষ্ঠা কালেক্ট করে সেই সাথে তাদের নষ্ট করা যেই খাদ্যশস্য দানাগুলো আছে সেগুলো সহ কলার খোসা, পেঁয়াজের খোসা, এগুলো মিশ্রিত করে এর সাথে মাটি দিয়ে কয়েক স্তরে একটা ড্রামের ভিতরে রাখি। তো মাঝে মাঝে ড্রামের এই মিশ্রণগুলো উলটপালট করে দিই, এতে করে এই প্রসেসটা দ্রুত সম্পন্ন হয়। তো এভাবে এক সময়ে এগুলো মাটির সাথে মিশে যায় এবং এর কালারটা পরিবর্তন হয়ে যায়। তখন বুঝতে পারা যায় যে এগুলো ছাদ বাগানে ব্যবহারের উপযোগী হয়ে গেছে।
এভাবে একটি একটি করে আমি সবগুলো বোতল এভাবে ঝুলিয়ে দিলাম। ঠিক 20তম দিনে গিয়ে আমি ফুলকপির চারাগুলো প্রত্যেকটি বোতলে লাগিয়ে দিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এক একটা বোতলের মধ্যে প্রায় 4টি করে চারা লাগিয়ে দিয়েছি। আর বোতলের চারিপাশ দিয়ে আমি ঠিক এভাবে করে কেটে রেখেছি যাতে করে অতিরিক্ত পানি বেরিয়ে যেতে পারে। এছাড়াও অন্যান্য সবজি বা চারা এখানে গাছের চারা এখানে লাগানো যাবে, যেমন পেঁয়াজ লাগানো যেতে পারে, রসুন চারা লাগানো যেতে পারে, মরিচের চারা লাগানো যেতে পারে। তো ঠিক 27তম দিনে গিয়ে আমি এখানে দেখতে পাচ্ছেন আপনারা, এখন এটা 27তম দিন। গাছের চেহারাগুলো পরিবর্তন হয়ে গেছে। এই অবস্থায় আমি সবগুলি বোতলে জৈব সার যুক্ত করে দিয়েছি এবং সেই সাথে 3টি রাসায়নিক সার, ইউরিয়া, টিএসপি এবং এমওপি সার 1 গ্রাম করে নিয়ে 1 লিটার পানিতে গুলিয়ে ঠিক 4টা করে বোতলে আমি এখানে দিয়ে দিয়েছি। এখানে গাছের সবগুলো গাছের গ্রোথগুলো একই রাখার জন্য আমি এই সময় এই সার ব্যবহার করেছি, কারণ এখানে বোতলে যদি কোনো একটা গাছ আগে থেকে বড় হয়ে যায় তাহলে বাকি গাছগুলো আর ঠিকমতো বাড়তে পারবে না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন ঠিক তার আরও 1 সপ্তাহ পরে, মানে 34তম দিনে এখানে এসে পেঁয়াজের চারাগুলো কিন্তু গজিয়ে যাচ্ছে। এখানে বোতলের আপনারা চারিপাশ দিয়ে দেখতে পাচ্ছেন যে পেঁয়াজের চারা বেরোতে শুরু করেছে। সেই সাথে ফুলকপির চারাগুলোর চেহারাও কিন্তু পরিবর্তন হয়ে গেছে, আগের চেয়ে কিন্তু এখন অনেক উজ্জ্বল হয়ে গেছে। এই সময়টা মাঝে মাঝে এই গাছের গোড়ায় মাটি আলগা করে দিতে হবে এবং এখানে যেহেতু অনেকগুলি চারা আছে এই জন্য খুব সাবধানে এই কাজটি করতে হয়। সেই সাথে এমনভাবে পানি দিতে হবে এখানে নিয়মিত যাতে করে পানিটা বোতল থেকে বাইরে না পড়ে যায়। দরকার হলে বেশ কয়েকটা স্টেপে পানি দিতে হবে। প্রথমে হালকা করে পানি দিয়ে নিতে হবে, এরপরে আরেকটু পানি দিতে হবে। ঠিক এভাবে করে করে আমি এখানে পানি দিয়েছি। এখানে বেশ কিছু চ্যালেঞ্জিং ছিল, সেটা হলো পানি দেওয়া একটা বড় চ্যালেঞ্জিং। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এর পিছন সাইডটা, এর পিছনেও অন্যান্য গাছ রয়েছে এবং ঠিক এর নিচেও কিন্তু আমি এখানে ব্যবহার করেছি। এখানে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন সিম গাছের চারা দিয়েছি আমি, অসংখ্য ফুল দেখা যাচ্ছে এখানে। এরপর থেকে প্রতি সপ্তাহে আমাকে এখানে গাছগুলোকে লিকুইড খাবার দিতে হচ্ছে। তো এখানে আমি সরিষার খোল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম এবং এই সরিষার খোলটা 100 গ্রামের সাথে 10 লিটার পানি মিশ্রিত করে, মানে 1 ভাগের সাথে 10 ভাগ মিশিয়ে আমি প্রত্যেকটি বোতলে ইউজ করেছি। দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন
তো এভাবে কিন্তু আমি প্রতি সপ্তাহে এই সরিষার খৈল মিশ্রিত পানি প্রত্যেকটি গাছে দিয়েছি, এতে করে গাছের কিন্তু গ্রোথটা সঠিক ছিল এবং গাছগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে। এখানে বোতলের মাটি ভিজিয়ে দিয়েছি এবং একবারে আমি সবগুলো পানি এখানে দেইনি। বোতল থেকে একবারে পানি দিলে পানিগুলো বোতল উপসে পড়ার একটা সম্ভাবনা ছিল এখানে, যার কারণে আমি হালকা একটু শুকিয়ে যাওয়ার পরে আবার পানি দিয়েছি। এভাবে কয়েকবার পানি দিয়ে বোতলের সবটুকু মাটি আমি ভিজিয়ে দিয়েছি। তো এই অবস্থায় প্রতিদিন আমাকে 2 থেকে 3 বার করে পানি দিতে হয়েছে, কারণ এখানে এক একটা বোতলে 4টা করে চারা দেওয়াতে দ্রুত পানি শুকিয়ে গেছে। তো এখানে আসলে বেশ চ্যালেঞ্জিং এই ব্যাপারটা। হয়তো একটা বা 2টা চারা দিলে এত বারবার আমাকে পানি দিতে হতো না, তো 4টা চারা থাকাতে বেশ কয়েকবার করে পানি দিতে হয়েছে, কারণ এই সময়টাতে অনেক রৌদ্রও ছিল। এই সময় থেকে গাছগুলোতে পোকার আক্রমণ হতে পারে, তাই আমি খুবই খেয়াল রেখেছিলাম। আমি কোনো কীটনাশক ব্যবহার করিনি, গাছের পরিমাণ কম হওয়াতে পোকা দেখা মাত্রই আমি পোকাটা এখান থেকে রিমুভ করে দিয়েছি। এছাড়া আমরা যখন ছাদ বাগানে কোনো কিছু চাষ করি, আসলে সেটা মোটেও সহজলভ্য না, অনেক ব্যয়বহুল। তো আমাদের আসলে রাসায়নিকের ব্যবহার যত কমানো যায় ততই ভালো। বীজ থেকে চারা করার পরে ঠিক 50তম দিনে আপনারা এই চিত্রটি দেখতে পাচ্ছেন। সবগুলি গাছ একইভাবে বেড়ে উঠেছে এবং এখানে সবগুলি গাছই দেখতে পাচ্ছেন আপনারা অনেক স্বাস্থ্যবান। তো এই সময়টায় যে বিষয়টা চ্যালেঞ্জিং, এইটা আপনার ঠিক মতো পানি দিতে হবে, কারণ পানি কোনো ঘাটতি হলে যে কোনো সময় শুকিয়ে যেতে পারে। তো আসলে এই সময়টাতে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে এবং নিচে আমি এখানে 2 স্তরে যে বোতল দিয়েছিলাম এবং প্রত্যেকটা গাছই খুবই স্বাস্থ্যবান। এরপরে আপনারা যে চিত্রটি দেখতে পাচ্ছেন, এটি 66তম দিনের। বীজ থেকে চারা করার ঠিক 66তম দিনে এসে আপনারা এখানে দেখতে পাচ্ছেন, দেখেন প্রত্যেকটি গাছে কিন্তু এরকম ফুলকপি
ফুলকপি ধরেছে, সেই সাথে একটু পাতার পরিবর্তন এখানে লক্ষ্য করা যাচ্ছে, যেটার পটাশিয়ামের ঘাটতি এখানে পরিলক্ষিত হচ্ছে। তো আসলে আমার এই অবস্থায় ফুলকপিগুলো ম্যাচিউর হয়েছে, খাওয়ার উপযোগী হয়েছে। আমি আসলে আর যেগুলি বড় হয়েছে সেগুলি এর চেয়ে আর বড় করব না। তো এই অবস্থায় আমি কোনো রাসায়নিকের ব্যবহার করব না। তো আমার আসলে যে জৈব সার দেওয়া ছিল এবং মাটির সাথে যে মিশ্রিত যেই উপাদানগুলি ছিল, তো বোঝাই যাচ্ছে যে 4টা করে গাছ দেওয়াতে বেশ কিছু ঘাটতি সৃষ্টি হয়েছে এখানে। তো এই সময়টা এসে আমি যেগুলি বড় হয়েছে ফুলকপি, এগুলিকে হারভেস্ট করব। আপনারা দেখতে পাচ্ছেন 66তম দিনের চিত্র এটি। তো এই 66তম দিনে এসে আমি এখানে কিছু ফুলকপি হারভেস্ট করব। আমি এখান থেকে একটি বোতল সরিয়ে নিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য আলাদা করে। অন্যান্য হারভেস্ট করার উপযোগী ফুলকপিগুলো আমি এখান থেকে তুলে নিচ্ছি। দেখতে বেশ ফ্রেশ লাগছে। বাচ্চারা এই অবস্থায় বাগানে এসে খুবই মজা পাচ্ছে। আমরা